প্রিয় বন্ধুরা, দ্য বেঙ্গল এক্সাম ইউটিউব চ্যানেলে প্রত্যেককে স্বাগত ও শুভেচ্ছা। আমি তোমাদের পল্লব স্যার তোমাদের কাছে এসেছি খুব গুরুত্বপূর্ণ একটা ক্লাস নিয়ে। মূলত এই ক্লাসে আমরা আলোচনা করব যে বিষয়টি নিয়ে, সেটি হলো জ্যোতি বা ছেদ চিহ্নের ব্যবহার নিয়ে আমাদের এই ক্লাসে সবিস্তারে আলোচনা করা হবে। তো যারা চাইছো এই ক্লাস থেকে পুরোপুরি বিষয়টা শিখে নিতে, আমাদের সাথে থেকো, পাশে থেকো এবং পুরো ভিডিওটা না টেনে শেষ পর্যন্ত দেখো পুরোপুরি তোমার ধারণা এক্ষেত্রে পরিষ্কার হয়ে যাবে। এবং এই যে ক্লাসটা, অর্থাৎ জ্যোতি বা ছেদের যে ক্লাসটা আছে, এটি কিন্তু তোমাকে বিভিন্ন পরীক্ষায়, অর্থাৎ ডব্লিউবি টেট, সি টেট, পঞ্চায়েত ইত্যাদি বিভিন্ন পরীক্ষায় তোমাকে খুব সাহায্য করবে বলে আমাদের বিশ্বাস। তো চলো পরের স্লাইডে যাওয়া যাক। খুব ছোট্ট কয়েকটা কথা পরের স্লাইডে যাওয়ার আগে, যারা চাইছো তোমরা এই ক্লাস থেকে তোমাদের সমস্ত সুযোগ সুবিধা নিতে, ঠিক আছে, তারা আমাদের টেট প্রস্তুতির স্পেশাল চ্যানেল যেটি আছে আমাদের, তোমরা জানো আমাদের চ্যানেলের নাম দ্য বেঙ্গল এক্সাম, সেই চ্যানেলের সাথে যুক্ত হতে পারো। আমাদের যে পেইড ব্যাচগুলি চলছে, সেই পেইড ব্যাচগুলিতে নিজেকে নথিভুক্ত করে তুমি তোমার পরীক্ষা প্রস্তুতিকে একেবারে চূড়ান্ত পর্যায়ে নিয়ে যেতে পারো এবং এখান থেকে তুমি খুব উপকার পাবে বলেই আমাদের বিশ্বাস। দেখো, তোমরা যারা ক্লাসগুলি করতে চাইছো, এখানে ডিটেল আছে। এছাড়াও তোমরা ডেসক্রিপশন বক্সে পুরো বিষয়টা পেয়ে যাবে, সেখান থেকেও তোমরা সমস্ত ডিটেল সংগ্রহ করে যোগাযোগ করতে পারো। তো চলো আর কথা না বাড়িয়ে আমাদের ক্লাসে প্রবেশ করা। দেখো, প্রথমেই যে বিষয়টা আমাদেরকে জানতে হবে সেটা হচ্ছে যে ছেদ বা জ্যোতি এই বিষয়টা কি। এই জিনিসটা আমাদেরকে জানতে হবে, সেটা হচ্ছে জ্যোতি বা ছেদ চিহ্ন এই বিষয়টা কি। দেখো, বাক্যের অর্থ সুস্পষ্টভাবে বোঝানোর জন্য বাক্যের কখনো কখনো মাঝে বা বাক্যের একেবারে শেষে কি করি, আমরা কিছুটা থেমে যাই, অর্থাৎ কিছুটা আমরা বিরতি নিই। লেখার সময় বাক্যের মধ্যে তা দেখানোর জন্য, অর্থাৎ কথা বলার সময় তো সেই বিরতিটা আমরা নিই অবশ্যই, কিন্তু লেখার সময় কি সেই বিরতিটা আমরা নিই? হ্যাঁ, লেখার সময়ও কিন্তু সেই বিরতিটা আমাদেরকে নিতে হয় এবং সেই বিরতিটার নাম এবং সেই বিরতির জন্য যে সাংকেতিক চিহ্ন বা সাইন আমরা ব্যবহার করে থাকি, সেটাকেই ছেদ বা জ্যোতি চিহ্ন বলে থাকি। ধরো, আমি একটা বাক্য বলবো যে আমি আজ স্কুলে যাব, স্কুল থেকে ফিরে আমি টিউশন পড়তে যাব। দেখো, এটা কিন্তু আমি কি করলাম, একবারে পুরো বাক্যটা বললাম কি না, বললাম না। আমি কি বললাম, আমি আজ স্কুলে যাব, দেখো থামলাম, তারপরে স্কুল থেকে ফিরে আমি টিউশন যাব। যাবতে দেখো পুরোপুরি থেমে গেলাম। এই যে বিরতিটা বোঝানোর জন্য যে সাংকেতিক চিহ্ন ব্যবহার করা হয়, সেটাকেই আমরা জ্যোতি বা ছেদ চিহ্ন বলতে পারি। নেক্সট, ছেদ এবং জ্যোতি চিহ্নর যে ব্যবহার, সেটা আমরা খুব জানি, কম বেশি সবাই আলোচনা করেছি বা এটার ব্যবহার আমরা করে থাকি। কিন্তু সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় এখানে হচ্ছে যে এর ব্যবহার আমরা জেনে থাকলেও বাংলাতে এর নামগুলো কি, এটা নিয়ে কিন্তু একটা সমস্যা তৈরি হয়। দেখো, ইংরেজিতে কমা বলে, কমাটাকে আমরা কমা হিসাবেই চিনি এবং আমরা চিনি যে বাংলাতেও হয়তো এটাকে কমাই বলে, কিন্তু না, প্রতিটা ছেদ বা জ্যোতি চিহ্নের কিন্তু একটা বাংলা নাম আছে এবং এই বাংলা নামটাতেই কিন্তু আমরা আটকে যাই বা আটকে যেতে পারি। তো চলো আটকানোর থেকে আমরা পুরো বিষয়টা ক্লিয়ার করি। দেখো, কমাকে বাংলায় বলা হচ্ছে পাদচ্ছেদ। দেখো, এখান থেকেও কিন্তু 1 নম্বরের এমসিকিউ আসতেই পারে, ঠিক আছে। বাংলা নামটা অনেকের অজানা, সুতরাং কমার আরেকটা নাম হচ্ছে পাদচ্ছেদ। কমা সম্পর্কে এখানে পয়েন্ট করে করে প্রত্যেকটা জায়গা আলোচনা করে দেওয়া হয়েছে, আমরা খুব ছোট্ট করে দেখবো পুরো বিষয়টা। দেখো, কোনো বাক্য পাঠকালে সুস্পষ্টতা বা অর্থ বিভাগ দেখানোর জন্য যেখানে স্বল্প বিরতির প্রয়োজন হয়, সেখানে
কমা ব্যবহৃত হয়। অর্থাৎ এখানে তোমার কি প্রশ্ন থাকবে যে কমা ব্যবহার কখন হয়, তখন তোমাকে এটাতে দাগ দিতে হবে বা এটাতে যদি থাকে সেটা আমাকে পয়েন্ট আউট করতে হবে। সেটা হচ্ছে স্বল্প বিরতির জন্য। যেমন দেখো সুখ চাও, সুখ পাবে পরিশ্রমে। সুখ চাও, দেখো এখানে একটা আমরা স্বল্প বিরতি নিচ্ছি, বিরতিটা কিন্তু দীর্ঘ না। সুখ চাও, সুখ পাবে পরিশ্রমে, দেখো পরিশ্রমে যখন থামছি তখন কিন্তু আমরা দীর্ঘ বিরতি নিয়ে নিচ্ছি। কমা ব্যবহৃত হবে এই স্বল্প বিরতির ক্ষেত্রে। বোঝা গেল? চলো নেক্সট পয়েন্ট, ক্ষয়ে কি বলা হচ্ছে, পরস্পর সম্বন্ধযুক্ত একাধিক বিশেষ্য বা বিশেষণ পদ একসঙ্গে বসলে শেষ পদটি ছাড়া বাকিগুলোর পরেই কমা বসবে। দেখো শেষটাতে কিন্তু কমা বসবে না বলছে। কিভাবে? যেমন ধরো সুখ, দুঃখ, আশা, নৈরাশ্য একই মালিকার পুষ্প। ঠিক আছে, সুতরাং দেখো এই যে সুখ, দুঃখ, আশা, নৈরাশ্য এগুলো কিন্তু একে অপরের সাথে খুব খুব সম্পর্কিত বা একই ধরনের শব্দ বলা যায়। ঠিক আছে, বিশেষ্য বলা যায়, বিশেষ্য বিশেষণ আছে বিভিন্ন। দেখো তাহলে এগুলোকে কিভাবে প্রকাশ করবে? আমরা সুখের পরে কমা দিয়ে দুঃখ প্রকাশ করব। দুঃখের পর যখন আমরা আশাতে আসব তখন আমরা কমা দিয়ে প্রকাশ করব। আসার পরে যখন নৈরাশ্যতে আসব তখনও কিন্তু সেটা আমরা কমা দিয়ে প্রকাশ করব। কিন্তু দেখো যখন বলছে একই মালিকার পুষ্প অর্থাৎ ফুল, ঠিক আছে, এই যে পুষ্প যেটা আসবে অর্থাৎ শেষ বিশেষ্য পদ যেটা, সেটা কিন্তু আমরা কমা বসাবো না। ক্লিয়ার? নেক্সট, সম্বোধনের পরে কমা বসাতে হয়। সম্বোধনের পর অর্থাৎ রশিদ এদিকে এসো, রাম এদিকে এসো, এগুলোর পরে কিন্তু সব সময় কমা বসাতে হয়। নেক্সট, জটিল বাক্যের অন্তর্গত প্রত্যেক খণ্ড বাক্যের পরে কমা বসবে। জটিল বাক্য জানো অনেকগুলি খণ্ড বাক্য থাকে। যেমন কাল যে লোকটি এসেছিল, এটা একটা খণ্ড বাক্য বা স্বাধীন বাক্য হয়ে যেতে পারে পরে। সে আমার পূর্ব পরিচিত, অর্থাৎ খণ্ড বাক্য, প্রথম যে খণ্ড বাক্যটা যেখানে শেষ হলো সেখানে তুমি কি করতে পারো, এখানে কমা দ্বারা প্রকাশ করতে পারো। সে আমার পূর্ব পরিচিত, পূর্ব পরিচিতিতে যখন শেষ হয়ে যাচ্ছে তখন কিন্তু তুমি দীর্ঘ বিরতি নিচ্ছ, এবং দীর্ঘ বিরতির ক্ষেত্রে কিন্তু কমা হবে না, তখন হবে আমরা পূর্ণচ্ছেদ চিহ্নের ব্যবহার করে থাকি বা পূর্ণচ্ছেদ জ্যোতি চিহ্নের বা ছেদের ব্যবহার করে থাকি। নেক্সট দেখো, এরপরে কি বলা হচ্ছে, সেমিকোলন। সেমিকোলন, ঠিক আছে, দেখো বোঝো বিষয়টা কিভাবে আমরা এর ব্যবহার করি। কমা অপেক্ষা বেশি বিরতির প্রয়োজন হয়। দেখো কমা হচ্ছে কি, কমাতে আমরা কি জানলাম, কমাতে হচ্ছে স্বল্প বিরতি। সেমিকোলনে কি হবে, দীর্ঘ বিরতির প্রয়োজন হয় সেমিকোলনের ক্ষেত্রে। যথা সংসারের মায়াজালে আবদ্ধ আমরা, এখানে সেমিকোলন চিহ্নের ব্যবহার আমরা করব। এ মায়ার বাঁধন কি সত্যিই দুশ্ছেদ্য, এখানে জিজ্ঞাসা চিহ্নের ব্যবহার করেছি আমরা। সংসারের মায়াজালে আবদ্ধ আমরা, এখানে কিন্তু কমা হবে না। কেন হবে না? কমাতে স্বল্প বিরতি, এখানে কিন্তু কমার থেকে আর একটু বিরতিটা বেশি হবে। ঠিক আছে, কমার থেকে আর একটু দীর্ঘ বিরতির ক্ষেত্রে আমরা সেমিকোলন চিহ্নের ব্যবহার করে থাকি। ক্লিয়ার? চলো পরবর্তী। নেক্সট হচ্ছে দাঁড়ি বা পূর্ণচ্ছেদ। পূর্ণচ্ছেদের আরেকটা নাম হচ্ছে দাঁড়ি, যেটা ইংরেজি বাক্যের ক্ষেত্রে ফুল স্টপ হিসাবে আমরা এর সাবস্টিটিউট হিসাবে এটা ব্যবহার করে থাকি। দেখো দাঁড়ি বা পূর্ণচ্ছেদ এর ব্যবহার কিভাবে হয়, বাক্যের পরিসমাপ্তিতে, অর্থাৎ বাক্যের ভাব বা অর্থ যখন পুরোপুরি ক্লিয়ার হয়ে গেল বা সম্পূর্ণ হয়ে গেল, পরিসমাপ্তি ঘটলো, তখন কিন্তু দাঁড়ি বা পূর্ণচ্ছেদ চিহ্নে তোমরা ব্যবহার করবে। শীতকালে এদেশে আবহাওয়া শুষ্ক থাকে। দেখো শুষ্ক থাকে এই কথাটা বলার পর আমাদের মনে আর কোনো সন্দেহ বা প্রশ্ন উদ্রেক হচ্ছে না, সব প্রশ্নের আমরা উত্তর পেয়ে যাচ্ছি। সুতরাং এখানে আমরা দাঁড়ি বা পূর্ণচ্ছেদ চিহ্নের ব্যবহার করব, এবং মনে রাখবে দাঁড়ি বা পূর্ণচ্ছেদ একেবারেই বিরতির ক্ষেত্রে ব্যবহৃত হয়, একেবারে দীর্ঘ বিরতির ক্ষেত্রে ব্যবহৃত হয়। 3 নম্বর। নেক্সট নাম্বার 4, এর পরে হচ্ছে প্রশ্নবোধক চিহ্ন, যেটা ইন্টারোগেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে ইংরেজিতে ব্যবহার করা হয়। কি কিসের জন্য ব্যবহার করা হয়? দেখো বাক্যে কোনো কিছু জিজ্ঞাসা করা হলে বাক্যের শেষে প্রশ্নবোধক চিহ্ন বসে। যেমন তুমি এখন এলে, সে কি যাবে, এইভাবে কিন্তু আমরা প্রশ্নবোধক চিহ্নের ব্যবহার করে থাকি। খুব সহজ, এ নিয়ে বিস্তারিত বলার আশা করি প্রয়োজন নেই। ঠিক আছে, নেক্সট
বিস্ময় ও সম্বোধন চিহ্ন, এই জায়গাটা কিন্তু ক্লিয়ার করতে হবে, এটা ইম্পর্টেন্ট। দেখো হৃদয় আবেগ প্রকাশ করতে হলে এ সম্বোধন পদের পরে এই যে বিস্ময়, এটা হচ্ছে বিস্ময় চিহ্ন, চিহ্নটি বসে। যেমন আহা, হৃদয় আবেগ প্রকাশ পাচ্ছে কোন শব্দটির দ্বারা? আহা শব্দটির দ্বারা। সুতরাং আহার পরে তুমি একটা বিস্ময় সূচক চিহ্ন বসিয়ে দিন। কি চমৎকার দৃশ্য, কি চমৎকার দৃশ্যতেও কি করে অনেকে বিস্ময় সূচক চিহ্ন বসিয়ে দেয়। মনে রাখবে বিস্ময় সূচক চিহ্ন তখনই ব্যবহৃত হবে যখন একটা হৃদয় আবেগ প্রকাশ পাবে, এবং সেই শব্দটাতেই, যে শব্দটার দ্বারা হৃদয় আবেগ প্রকাশ পাচ্ছে তারপরেই কিন্তু ওই বিস্ময় সূচক চিহ্নটা বসছে। এখানে দেখো বাক্যটা শেষ হয়ে যাচ্ছে, তাহলে আমরা নিশ্চয়ই পূর্ণচ্ছেদ নেব। নেক্সট, কিন্তু আধুনিক নিয়মে কি বলা হচ্ছে? সম্বোধন স্থলে কমা চিহ্নের ব্যবহার করা হয় যাই হোক। এটা আমরা আগেই আলোচনা করেছি যে যদি কোথাও সম্বোধন থাকে, যেমন জননী, আজ্ঞা দাহ মোরে যাই রণস্থলে, আগে কি হতো? আগে জননীর পরে এই যে পূর্ণচ্ছেদ চিহ্নের ব্যবহার করা হতো আগেকার দিন। এখন কিন্তু পূর্ণচ্ছেদের পরিবর্তে, আগে কি বললাম পূর্ণচ্ছেদের ব্যবহার হতো, এখন পূর্ণচ্ছেদের বদলে কোনো সম্বোধন হলে আমরা কমা চিহ্নের ব্যবহার করে থাকি। ক্লিয়ার? চলো পরবর্তী স্লাইড দেখো। এরপর আছে দেখো কোলন চিহ্ন। কোলন চিহ্ন সম্পর্কে আলোচনা করব, কখন এর ব্যবহার কিভাবে করতে হয়। একটি অপূর্ণ বাক্যের পরে অন্য একটি বাক্যের অবতারণা করতে হলে কোলন চিহ্ন ব্যবহৃত হয়। কি বলছে? একটি অপূর্ণ বাক্যের পরে, অর্থাৎ বাক্যটা অপূর্ণ থাকলো এবং অন্য একটি বাক্য, মানে একটা বাক্য থেকে তুমি আরেকটা বাক্যে শিফট করবে, ঠিক আছে? তখন এই যে প্রথম অপূর্ণ বাক্যটা রইল, সেই প্রথম অপূর্ণ বাক্যটার পরে তুমি কোলন চিহ্ন ব্যবহার করবে। যেমন ধরো সবাই সাব্যস্ত হলো, এটা একটা অপূর্ণ বাক্য। কি সাব্যস্ত হলো? এই বাক্যটা কিন্তু কমপ্লিট হচ্ছে না, এইখানে তুমি কোলন চিহ্ন লাগিয়ে দাও। এরপর দেখো 1 মাস পরে নতুন সভাপতির নির্বাচন অনুষ্ঠিত হবে। এই হবে শব্দটি ব্যবহারের পর বাক্যটা কমপ্লিট হচ্ছে এবং এখানে পূর্ণচ্ছেদ চিহ্নের ব্যবহার হচ্ছে। ক্লিয়ার? অর্থাৎ অপূর্ণ বাক্যের থেকে যখন তুমি একটা পূর্ণ বাক্যের দিকে যাবে, তখন যে প্রথম অপূর্ণ বাক্যটা আছে, অর্থাৎ 1 নাম্বার যে অপূর্ণ বাক্যটা আছে, তারপরে তুমি কোলন চিহ্নের ব্যবহার করবে বা কোলন চিহ্নের ব্যবহার আমরা করে থাকি। ক্লিয়ার? চলো পরবর্তী। এরপর হচ্ছে ড্যাশ চিহ্ন। দেখো আমাদের বাংলাতে এই ড্যাশ চিহ্ন নিয়ে একটা সমস্যা তৈরি হয়। কি? ড্যাশ এবং হাইফেন চিহ্ন নিয়ে একটা সমস্যা তৈরি হয়। দেখো ড্যাশ চিহ্নটা অনেকটা হাইফেন চিহ্নের মতোই দেখতে, তাহলে এই দুটো মিলিয়ে কিন্তু একটু গুলিয়ে যায়। দেখো হাইফেন চিহ্নটা তখনই ব্যবহৃত হবে যেমন ধরো একটা তুমি তিনটে একই ধরনের শব্দ, ঠিক আছে, তখন কিন্তু তুমি হাইফেন চিহ্ন লাগাতে পারো। যেমন ধরো তিনটে একই ধরনের শব্দ, গরু, ঠিক আছে, গরু ছাগল, ভেড়া, মানে তিনটেই হচ্ছে কি গবাদি পশু, তাই তো? তিনটে গবাদি পশু এবং তিনটে প্রায় একই জাতীয়, একই ক্যাটাগরির শব্দ। এটা আমরা কিভাবে প্রকাশ করব? বাক্যটার অর্থের দিকে যেতে হবে। তুমি এটাকে কমা দিয়েও প্রকাশ করতে পারো, গরু ছাগল ভেড়া, কমা দিয়ে প্রকাশ করতে পারো। আর একটা হয়তো তুমি একটা কবিতার ভিতরে গরু ছাগল ভেড়া এগুলোর ব্যবহার করছো, তিনটে প্রায় একই ক্যাটাগরির শব্দ যখন থাকবে, তখন এগুলোকে তুমি হাইফেন চিহ্ন দিয়েও প্রকাশ করতে পারো, গরু ছাগল ভেড়া। দেখবে অনেক কবিতায় গদ্যে কিন্তু হাইফেন চিহ্ন দিয়েও প্রকাশ করে থাকে। অর্থাৎ তিনটে প্রায় একই জাতীয় শব্দকে তুমি হাইফেন চিহ্ন দিয়ে প্রকাশ করতে পারো, অর্থাৎ এগুলোকে মেশানোর জন্য তুমি সেক্ষেত্রে প্রকাশ করতে পারো। ক্লিয়ার? এক্ষেত্রে ড্যাশ চিহ্নের ব্যবহার কখন হবে? যৌগিক বা মিশ্র বাক্যে পৃথক ভাবাপন্ন দুই বা তার বেশি বাক্যের সমন্বয় বা সংযোগ বোঝাতে ড্যাশ চিহ্ন ব্যবহার করা। যেমন তোমরা দরিদ্রের উপকার করো, এতে তোমাদের সম্মান যাবে না বাড়বে। অর্থাৎ দুটি পৃথক ভাবাপন্ন শব্দ, তোমরা দরিদ্রের উপকার করো, এতে তোমাদের সম্মান যাবে না, এটা দেখো নেতিবাচক বাক্য। আর প্রথমটা কি? তোমরা দরিদ্রের উপকার করো, এটা দেখো কি? এটা হচ্ছে নির্দেশক বাক্য। তোমরা দরিদ্রের উপকার করো, তো এতে তোমাদের সম্মান যাবে না, এটা হচ্ছে নেতিবাচক বাক্য। আবার পরে হচ্ছে বাড়বে, এটা হচ্ছে আবার পজিটিভ।
অর্থাৎ এটা হচ্ছে অস্তর্থক বাক্য বা হ্যাঁ সূচক বাক্য। দেখো তিন ধরনের বাক্য আছে, বাক্যগুলোর ভাব কিন্তু প্রত্যেকটার আলাদা আলাদা। এক্ষেত্রে কি হবে, তুমি ড্যাশ চিহ্ন, ড্যাশটা মনে রাখবে একটু দীর্ঘ হয়, হাইফেনটা কি হয়, এই হাইফেন আর ড্যাশের মধ্যে হাইফেন একটু ছোট হয়, ড্যাশ একটু বড় হয়, ঠিক আছে। এক্ষেত্রে তুমি এই ড্যাশ চিহ্নের ব্যবহার করবে, বা এক্ষেত্রে আমরা ড্যাশ চিহ্নের ব্যবহার করে থাকি। ক্লিয়ার? চলো পরবর্তী স্লাইড দেখো, কোলন ড্যাশ, ঠিক আছে। এগুলো হয়তো অনেকে প্রথম শুনছো, যাই হোক, বা ইংরেজিতে আমরা আলোচনা করেছি বা ইংরেজিতে আমরা ব্যবহার করেও থাকি, কিংবা বাংলা বাক্য লেখার সময়ও ব্যবহার করে থাকি হয়তো, কিন্তু খেয়াল করি না। কিন্তু এরপর আমরা যখন খুব গুরুত্বপূর্ণ পরীক্ষা দেব, সেক্ষেত্রে আমাদেরকে খেয়াল করতে হবে কোলন ড্যাশ চিহ্নের ব্যবহার কখন করে থাকি। উদাহরণ বা দৃষ্টান্ত প্রয়োগ করতে হলে আমরা কোলন এবং ড্যাশ চিহ্ন একসঙ্গে, দেখো ড্যাশ চিহ্নটা ব্যবহারটা তো আমরা জানলাম, দুটি পৃথক ভাবাপন্ন বাক্যের ক্ষেত্রে যখন এটা চিহ্নটাও একটু বড় হয়, সেক্ষেত্রে আমরা ড্যাশ চিহ্নের ব্যবহার করতে থাকি, এবং কোলন চিহ্ন ব্যবহার করে থাকি কখন, দেখো যেমন ধরো পদ পাঁচ প্রকার, অর্থাৎ পদ পাঁচ প্রকার বলার পরে বক্তা বা শ্রোতার মনে একটা প্রশ্নই, একটাই মাত্র প্রশ্ন উদ্রেক হবে, সেটা হচ্ছে কি কি। অর্থাৎ এরপর তোমাকে কি করতে হবে, উদাহরণ বা দৃষ্টান্ত দিতে হবে, যে তুমি তো বলেছো পদ পাঁচ প্রকার, এরপর তোমাকে বলতে হবে সেই পদের নামগুলো কি কি। তখন তুমি বলবে যে বিশেষ্য, বিশেষণ, সর্বনাম, ক্রিয়া, অব্যয়, এগুলোকে তুমি কমা দিয়ে প্রকাশ করো, কমা দিয়ে প্রকাশ করলে অব্যয় ক্রিয়া, এরপরে এইখানে পূর্ণচ্ছেদ দিয়ে দিলে, ঠিক আছে। কিন্তু বিষয়টা হচ্ছে যে পদ পাঁচ প্রকার, এই পরে কি তুমি কি চিহ্ন দিবে, হাইফেন দেবে, ড্যাশ দেবে, নাকি কোলন ড্যাশ দেবে। এখানে অবশ্যই আমরা কোলন ড্যাশ চিহ্ন, অর্থাৎ যখন আমরা কোনো দৃষ্টান্ত বা উদাহরণের প্রয়োগ করব, তখন কিন্তু আমরা কোলন ড্যাশ চিহ্নের ব্যবহার করে থাকি। ক্লিয়ার? খুব গুরুত্বপূর্ণ এই কোলন ড্যাশ চিহ্নটা। নেক্সট, এরপর হচ্ছে হাইফেন বা সংযোগ চিহ্ন। দেখো হাইফেন নিয়ে আমরা একটু আলোচনা করেছিলাম। দেখো এই হাইফেন চিহ্নটার একটা চেনার বা এটা একটা বোঝার সহজতম পদ্ধতি হচ্ছে, এটা কিন্তু সমাসবদ্ধ পদের ক্ষেত্রে এটা কাজে লাগে। সমাসবদ্ধ পদের ক্ষেত্রে অংশগুলোকে বিচ্ছিন্ন করে দেখানোর জন্য হাইফেনের ব্যবহার হয়। যেমন শ্রদ্ধা, অভিনন্দন, ঠিক আছে, প্রীতি, উপহার, এক্ষেত্রে কিন্তু আমরা হাইফেন বা সংযোগ চিহ্নের ব্যবহার করে থাকি, অর্থাৎ এগুলো সমাসবদ্ধ পদগুলোকে বিচ্ছিন্ন করে দেখানোর জন্য। নেক্সট 10 নম্বর, ইলেক বা লোপ চিহ্ন, এটা দিয়ে দিতে পারে যে ইলেক এর বাংলা কি, সেটা হচ্ছে লোপ চিহ্ন। কোন বর্ণ বিশেষের লোপ বোঝাতে বিলুপ্তি বর্ণের জন্য, অর্থাৎ যে বর্ণটাকে তুমি লোপ ঘটাতে চাইছো, সেখানে কিন্তু তুমি ইলেক বা লোপ চিহ্নের ব্যবহার করো। যেমন মাথার পরে জ্বলছে রবি, এখানে পরেরটা হয়তো হতো কি ওপরে, ওপরে, কিন্তু দেখো এই কবিতার প্রয়োজনে এখানে কি করা হচ্ছে, মাথার পরে জ্বলছে রবি, মাথার ওপরে জ্বলছে রবি বললে দেখো খারাপ শোনাচ্ছে। মাথার পরে জ্বলিছে রবি, মাথার পরে জ্বলছে রবি, তাহলে বাক্যটা শ্রুতি মধুর হচ্ছে। অনেক সময় ছন্দের প্রয়োজনে বা শ্রুতি মাধুর্য রক্ষার জন্য কবিতাতে এইরকম বর্ণের কাটছাট করতে হয়। যখন তুমি এখানে কোনো একটা বর্ণের কাটছাট করছো, তখন কি করবে, এখানে ইলেক চিহ্ন বা লোপ চিহ্নের ব্যবহার করে দাও, অর্থাৎ এখানে ও বর্ণটাকে তুমি লোপ করেছো বিশেষ কোনো প্রয়োজন। নেক্সট, পাগড়ি বাঁধা যাচ্ছে কারা, ঠিক আছে, এখানে কারা, এখানে তুমি লোপ চিহ্নের ব্যবহার করো, ঠিক আছে। নেক্সট, এরপর হচ্ছে উদ্ধরণ চিহ্ন। চিহ্নগুলো দেখে রাখো, এটাও এরকমও প্রশ্ন দিতে পারে যে এই চিহ্নটার নাম কি, দিয়ে দিতে পারে, চিহ্নটা লক্ষ্য করো। বক্তার প্রত্যক্ষ উক্তিকে এই চিহ্নের অন্তর্ভুক্ত করা হয়। যেমন শিক্ষক বললেন, অর্থাৎ এখানে বক্তা নিজেই বলছেন, শিক্ষক বললেন, তিনি নিজেই বলছেন গতকাল তুরস্কে ভয়ানক ভূমিকম্প হয়েছে, এটা প্রত্যক্ষ উক্তি। পরোক্ষ উক্তির ক্ষেত্রে কিন্তু উদ্ধরণ চিহ্ন কিভাবে হবে সেটা পরে আলোচনা করব। দেখো কিন্তু চিহ্নগুলো কোন কিভাবে হবে, দেখো এই যে প্রথমের যেখানে শুরু হচ্ছে সেখানে উদ্ধরণ চিহ্ন, সরি একটু দেখাই, এইরকম এইরকম, ঠিক আছে,
এরপর যেখানে বাক্যটা শেষ হচ্ছে সেখানে উদ্ধরণ চিহ্নটা কেমন হয়, এইরকম, এটাকে বলা হচ্ছে উদ্ধরণ চিহ্ন। আমরা এখানে কিন্তু ভুল করে দিই, ঠিক আছে, বিভিন্ন দিকে এদিক ওদিক করে দিই, দিয়ে আমাদের কি হয়, ভুল হয়ে যায়। নেক্সট দেখো, নেক্সট কি বলা হচ্ছে দেখো, ব্র্যাকেট বা বন্ধনী চিহ্ন। এগুলো তো আমরা দেখেছি কোনটা কি ক্ষেত্রে। এই তিনটি চিহ্নই গণিত শাস্ত্রে ব্যবহৃত হয়, তবে প্রথম বন্ধনীটি ব্যাখ্যামূলক অর্থ সাহিত্যে ব্যবহৃত হয়ে থাকে। যেমন ত্রিপুরায়, ত্রিপুরা শব্দটাকে আমি ব্যাখ্যা করতে চাইছি খুব ছোট্ট শব্দ মাধ্যমে বা খুব ছোট্ট পরিসরে, তুমি এইখানে ব্যাখ্যাটা করে দাও, অর্থাৎ বর্তমানে কুমিল্লা তিনি জন্মগ্রহণ করেন। ব্যাকরণিক চিহ্ন বিশেষভাবে ব্যাকরণের নিম্নলিখিত চিহ্নগুলি ব্যবহৃত হয়, ঠিক আছে, এগুলো দেখার দরকার নেই, এখানে কিছু কিছু আছে, ঠিক আছে, যেমন জান্দ্রেল, জেনারেল, গঙ্গা থেকে গাঁও, ঠিক আছে, নরনারী, হ্যাঁ, নরনারী কখনো সমান চিহ্ন, ঠিক আছে, লেস দেন, গ্রেটার দেন, এই বিষয়গুলো আমরা বাংলা চিহ্নের ক্ষেত্রে ব্যবহার করে থাকি, কিন্তু দেখো এইগুলো মূলত গণিত শাস্ত্রের চিহ্ন, ঠিক আছে, এগুলো মূলত গণিত শাস্ত্রের চিহ্ন। তো আজ আমরা যে ক্লাসটা করলাম, ঠিক আছে, এটা বিরাম চিহ্ন, ক্লাসটার নাম বিরাম চিহ্ন, অথবা ছেদ জ্যোতি হিসাবেও তুমি ক্লাসটাকে ব্যাখ্যা করতে পারো। খুব খুব গুরুত্বপূর্ণ একটা ক্লাস, আশা করি খুব সহজভাবে আমি তোমাদের কাছে বিষয়টা উপস্থিত করতে পারলাম। যদি তোমাদের ক্লাসটা ভালো লেগে থাকে তো অবশ্যই অবশ্যই একটু কমেন্ট করে জানিও, আর আমাদের চ্যানেলের সাথে থেকো, আমাদের সাথে থেকো। পরবর্তী আরেকটি গুরুত্বপূর্ণ ক্লাসে দেখা হচ্ছে তোমাদের সাথে খুব খুব তাড়াতাড়ি। ততক্ষণ পর্যন্ত টাটা।